গর্ভধারণের জন্য অত্যাবশ্যকীয় একটি বিষয় হচ্ছে মাসিক ও সহবাস। নিয়মিত মাসিক নিয়ে সহজে গর্ভধারণ করা যায়। মোটের উপরে মাসিক ও গর্ভধারণ একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। নিয়মিত মাসিক নিয়ে গর্ভধারণ করা যায় তার মানে এই নয় যে কেউ অনিয়মিত মাসিক নিয়ে গর্ভবতী হতে পারবেন না। আসলে একজন নারীর যখন অনিয়মিত মাসিক হয় তার পিছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তার এমনই কিছু শারীরিক সমস্যা থাকে যা গর্ভধারণের পরিপন্থী হয়ে ওঠে, যার কারণে যাদের অনিয়মিত মাসিক তাদের উচিত দ্রুত এর চিকিৎসা করা। তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মাসিকের সাথে গর্ভধারণের সম্পর্ক, নিয়মিত মাসিক নিয়ে কিভাবে গর্ভবতী হওয়া যায়, মাসের ঠিক কোন দিনটিতে সহবাস করলে সহজেই গর্ভবতী হতে পারবেন তা নিয়ে বিস্তারিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূক্ষ্ম বিষয়গুলো একেবারে স্পষ্ট ধারণা দিতে চলেছি। কয়েকটি মিনিট সময় নষ্ট করে আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরিভাবে দেখে নিতে পারেন তাহলে গর্ভধারণের চেষ্টা চলাকালীন আপনার অন্য আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই যারা নিয়মিত মাসিক নিয়েও দীর্ঘদিন ধরে গর্ভধারণ করতে পারছেন না এবং যারা নতুন গর্ভধারণের চেষ্টা শুরু করেছেন, উভয় পক্ষের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত, গর্ভধারণের জন্য নিয়মিত মাসিক একটি পজিটিভ দিক হিসেবে কাজ করে। নারী ও পুরুষের মিলনের ক্ষেত্রে কিছু বিষয় জানতে হবে এবং মানতে হবে। প্রথমে বলছি পুরুষদের সম্পর্কে। একজন পুরুষ যে পুরোপুরিভাবে সুস্থ সে প্রত্যেকটি সহবাসে 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত স্পার্ম নির্গত করে থাকে। এই সমস্ত স্পার্মই কিন্তু স্ত্রীর যোনি দিয়ে ডিম্বাণু পর্যন্ত প্রবেশ করতে পারে না। এর মধ্যে থেকে অ্যাক্টিভ স্পার্মগুলোই ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে, আর তার মধ্যে একটি সবচেয়ে বেশি শক্তিশালী স্পার্ম ডিম্বাণুকে নিষিক্ত করার পরে একটি ভ্রূণের সৃষ্টি হয়, আর সেই ভ্রূণ থেকেই সৃষ্টি হয় একটি মানব শিশু, পরবর্তীতে যা আপনার আমার মতো মানবের রূপ ধারণ করে। যখন একজন পুরুষ স্পার্ম নির্গত করে তার 20% অ্যাক্টিভ স্পার্ম থাকতে হয়। কোনো পুরুষের স্পার্মে যদি 20% অ্যাক্টিভ স্পার্ম না থাকে সেই পুরুষ কখনোই পিতা হতে পারে না বা তার স্ত্রীকেও গর্ভবতী করতে পারে না। পুরুষের স্পার্ম নারীর শরীরে অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। ধারণা করা হয় পুরুষের স্পার্ম নারীর শরীরে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 7 দিন পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। তাই নারী শরীরে ওভুলেশন হওয়ার 3 থেকে 5 দিন আগেও যদি নারী সহবাস করে থাকে পুরুষের স্পার্ম নারী শরীরে বেঁচে থাকবে এবং সেই স্পার্ম দিয়েও নারী গর্ভবতী হয়ে যেতে পারে। নারীকে শুধু এতটুকুই মনে রাখতে হবে যে যে সময় তার ওভুলেশন হচ্ছে তার ঠিক আগ দিয়ে বা ঠিক সেই দিনটি যদি সে সহবাস করতে পারে তাহলে গর্ভধারণের ব্যাপারটি পুরোপুরিভাবে নিশ্চিত করা সম্ভব হয়। নারীর ওভুলেশন কবে হচ্ছে সেই বিষয়টি বোঝাই একটু কঠিন, তবে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন খুব সহজেই বের করে ফেলতে পারবেন যে নারীর ওভুলেশন কবে হচ্ছে। আর যাদের নিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি বের করা তো খুবই সহজ। একজন নারীর প্রতি মাসেই মাসিক হয়, বিশেষ করে যাদের নিয়মিত মাসিক হয়। সাধারণত 24 দিন থেকে 35 দিনের মধ্যে মাসিক সাইকেল রেগুলার হতে থাকলে তাকেই নিয়মিত মাসিক বলা হয়। নারী শরীরে যখন ওভুলেশন বা ডিম্বপাত হয় তখন এই ডিমটি নারী শরীরে 12 থেকে 24 ঘন্টা পর্যন্তই বেঁচে থাকতে পারে। তারপরে ডিমটি আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়। নারীর গর্ভাশয় প্রত্যেক মাসে গর্ভধারণের জন্য প্রস্তুত হয় এবং নিজের শরীরে মোটা একটি লেয়ার সৃষ্টি করে যেটিকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। আসলে নারী গর্ভবতী হলে ভ্রূণটিকে যেন গর্ভাশয় সঠিকভাবে ধারণ করতে পারে সেজন্যই এই কাজটি হয়। সৃষ্টিকর্তার একটি উপহার হিসেবেই এটি হয়ে থাকে। তবে যখন নারী গর্ভবতী হয় না তখন মাসিক চক্রের শেষ দিনগুলোতে এই এন্ডোমেট্রিয়াম ভেঙে যায়, সাথে কিছু রক্তপাত হয় এবং নারীর অনিষিক্ত ডিম্বাণুটি এই এন্ডোমেট্রিয়াম ও রক্তের কোষের সাথে বেরিয়ে আসে, যাকে আমরা পিরিয়ড নামে চিনে থাকি। নারীর মাসিকের প্রথম দিন থেকেই কিন্তু তার ওভারি আবার প্রস্তুত হতে শুরু করে সেই মাসের ডিম্ব উৎপাদনের জন্য। অনেকেই বলে থাকেন গর্ভধারণের প্রক্রিয়ার সময় মাসিকের শেষ দিন থেকে গণনা করবেন নাকি প্রথম দিন থেকে গণনা করবেন। খেয়াল রাখবেন আপনার মাসিক যেদিন হয়েছে অর্থাৎ প্রথম দিন থেকে আপনার গণনা করতে হবে। মাসিক যেদিন শেষ হয়েছে সেদিন থেকে গণনা করলে চলবে না।
যেহেতু আপনি গর্ভধারণ করতে চাচ্ছেন এবং আপনার ওভুলেশন কবে হচ্ছে এটি জানা আপনার জন্য অনেক বেশি জরুরি, তাই আপনি আপনার মধ্যে কিছু লক্ষণ ফলো করতে পারেন। যেমন ধরুন, মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার মাসিক যেদিন শুরু হয়েছিল তার থেকে 14-15 দিন পর আপনার মনে হচ্ছে আপনার স্তনদ্বয় হালকা ব্যথা করছে, কিংবা আপনার মাথা ব্যথা হচ্ছে ও বমি বমি ভাব লাগছে, আপনার একটু জ্বর জ্বর অনুভূতি হচ্ছে, কিংবা তলপেটে হালকা ব্যথা অনুভব হচ্ছে। আর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে আপনার মাসিকের রাস্তা দিয়ে সার্ভিক্যাল মিউকাস নামে এক ধরনের মিউকাস বের হচ্ছে। সাধারণত সকল নারীদেরই স্রাব বের হয়, তবে সার্ভিক্যাল মিউকাস কিছুটা আলাদা। যখন একজন নারীর ডিম্বপাত হয় তখন ডিমের সাদা অংশের মতো এমন একটি স্রাব বের হয়, যেটি সাদা এবং পিচ্ছিল। হাত দিয়ে টানলে এমন লম্বা একটি লাইনের সৃষ্টি হয়। এই লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনার ওভুলেশন হয়েছে এবং সেই সময় অবশ্যই আপনাকে স্বামী সহবাস করতে হবে। এছাড়া ওভুলেশনকে সঠিকভাবে ধারণা করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট কিট কিনতে পাওয়া যায় বাজারে, যেগুলোকে ওভুলেশন টেস্ট কিট বলা হয়। আপনি আপনার মাসিকের দিনগুলোকে ফলো করে মাঝামাঝি সময় যদি প্রত্যেক দিন ওভুলেশন টেস্ট কিট দ্বারা আপনার ইউরিনকে টেস্ট করেন, তাহলে কোন দিন আপনার ওভুলেশন হচ্ছে তা টেস্ট কিটের মাধ্যমেই বুঝতে পারবেন এবং সেদিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে। তবে এই দুটো পদ্ধতি অনেকে করতে পারেন না বা একেবারে অভিজ্ঞ না দেখে বুঝতে পারেন না কোন সময় ওভুলেশন হচ্ছে। তারা একটু ক্যালকুলেশন করে বের করতে পারবেন। চলুন আপনাদেরকে এবারে ক্যালকুলেশনটা শিখিয়ে দেই। প্রথমত ধরুন কোনো মাসের 1 তারিখে আপনার মাসিক হয়েছে, পরবর্তী মাসের 5 তারিখে গিয়ে আপনার মাসিক হয়েছে। প্রথম যে মাসে মাসিক হয়েছিল সে মাসটি ছিল 30 অর্থাৎ 30 দিনের। তো সে মাসের 1 তারিখ থেকে 30 তারিখ মোটে 30 দিন, এবং এ মাসে 5 তারিখে মাসিক হয়েছে, তাহলে আরও 5 দিন। 30 যোগ 5 সমান 35 দিন। এই 35 দিন থেকে আপনার 1 বিয়োগ দিতে হবে। 1 বিয়োগ দিলে যে তারিখটি পাওয়া যাবে সেটি হচ্ছে আপনার মাসিক চক্রের দিন, অর্থাৎ 34 দিন পর পর আপনার মাসিক হয়। এমনই কারো কারো দেখা যায় 1 তারিখে মাসিক হলে সে মাসেরই 28 তারিখে আবার মাসিক হয়ে যায়। 1 থেকে 28 মোট 28 দিন, 1 বিয়োগ দিয়ে দিলে হবে 27 দিন, অর্থাৎ আপনার মাসিক চক্র 27 দিনের। তবে সকলেরই যে এমন হয় তা নয়। কারো কোনো মাসে 30 দিন পর, কোনো মাসে 28 দিন পর, আবার কোনো মাসে 32 দিন পরও হতে পারে। মোটামুটি এভারেজ আপনি একটি ধরে নেবেন, অর্থাৎ সবচেয়ে বেশি যে সময় পর পর আপনার মাসিক হয় সেই সময়টিকে আপনি ধরে নেবেন। এখন 34 দিন যদি আপনার মাসিক সাইকেল হয়, অর্থাৎ মাসিক চক্রের দিন যদি আপনার 34 দিন পর পর ঘুরে আসতে থাকে, এই 34 থেকে আপনি 14 বিয়োগ দিয়ে দেবেন, পাবেন 20তম দিন। আপনার মাসিক শুরু হওয়ার পর থেকে এই 20 নম্বর দিনেই আপনার ওভুলেশন হয়। আর এই সময় যদি আপনি স্বামী সহবাস করতে পারেন, গর্ভধারণের ব্যাপারটি পুরোপুরিভাবে নিশ্চিত করা সম্ভব হবে। 100% কখনোই বলা যাবে না যে 20তম দিনেই হতে পারে, হতে পারে 19তম দিনে কিংবা 21তম দিনে। তবে এই দিনগুলোর আশেপাশে আপনার ওভুলেশন হয় এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। আর যেহেতু আগে বলেছি পুরুষের স্পার্ম নারী শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাই আপনি এই 20তম দিনকে মাথায় রেখে স্বামী সহবাস করুন। অর্থাৎ আপনার মাসিকের 15তম দিন থেকে শুরু করে 25তম দিন পর্যন্ত একদিন বাদে একদিন স্বামী সহবাস করতে হবে। যার পিরিয়ড সাইকেল যত দিনের সেই দিনটি থেকে 14 বিয়োগ দেওয়ার পরে যততম দিনটি পাবেন অততম দিনে তাদের ওভুলেশন হবে। আর এই ওভুলেশন দিনটি সহ ওভুলেশনের দিনের আগের 5 দিন ও পরের 5 দিন একদিন বাদে একদিন স্বামী সহবাস করলে গর্ভধারণ হয়ে যাবে। আরও একটু যদি স্পষ্ট ধারণা দিতে চাই, ধরুন কারো 28 দিন পর পর পিরিয়ড হয়, তাহলে এই 28 থেকে 14 বিয়োগ দিলে তার ওভুলেশন হয় মাসিক শুরু হওয়ার পর থেকে 14তম দিনে। এই 14তম দিনকে মাথায় রেখে 5 দিন আগে থেকে সহবাস শুরু করতে হবে। অর্থাৎ 14তম দিনে তার ওভুলেশন হলে তার মাসিক শুরুর 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত একদিন বাদে একদিন স্বামী সহবাস করলে গর্ভধারণের ব্যাপারটি সুনিশ্চিত করা সম্ভব হবে। প্রতিদিন সহবাস করার চেয়ে একদিন বাদে একদিন স্বামী সহবাস করা ভালো। এতে বীর্যের কোয়ালিটি উন্নত হয় এবং সহজে গর্ভধারণ হয়। এই নিয়ম মানার পরেও যারা গর্ভধারণ করতে পারছেন না তাদের উচিত দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া। তবে অবশ্যই এটি মাথায় রাখবেন যে আপনার বয়স যদি 35 বছরের নিচে হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে গর্ভধারণের চেষ্টা 1 বছর করার পরেও যদি আপনি গর্ভবতী না হতে পারেন তাহলেই ডক্টরের কাছে যাবেন। আর যদি 35 বছরের উপরের আপনি একজন মানুষ হন তাহলে 6 মাস চেষ্টা করার পরেও যদি আপনি গর্ভবতী না হতে পারেন তখন আপনি ডক্টরের কাছে যাবেন। এই নিয়মগুলোর পাশাপাশি চেষ্টা করবেন পুষ্টিকর খাবার খেতে, মদ পান ধূমপান এ জাতীয় খাবার কম খেতে।
পুষ্টিকর খাবার মানে ফলমূল খাবেন, বাইরে রিচ ফুড বা ফাস্ট ফুড, বার্গার এগুলো এড়িয়ে চলবেন। ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।